নমস্কার, গল্পের বাহার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের গল্প শিবরাম চক্রবর্তীর হাসির গল্প বন্দে চা গরম। চায়ের পেয়ালা তুফান কথাটা কানেই শোনা ছিল এতদিন, চোখের দেখা হয়ে ওঠেনি। সেদিন সেই কাণ্ডটা ঘটতে দেখা গেল নিজের চোখের ওপর, সেই চায়ের দোকানে। আর সেদিনই টের পেলাম কথাটা যতই ফানি হোক, ব্যাপারটা মোটেই টু ফান এর মতো নয়। সেদিনের সেই দৃশ্যটাই জানিয়ে দিয়েছিল আমাকে। আরও জানলাম যে যারা চিরকাল ধরে সবার ওপর ঠকবাজি করে বেড়ায়, সেই ধুরন্ধর ঠকদেরও একদিন ঠক্কর খেতে হয় সেই বাজি রাখতে গিয়েই। তখন যাকে বলে একেবারে বাজি মাত, হ্যাঁ, তেমন বই ঠক করে পড়লে তেমন তেমন ঠককেও ঠক্কর খেতে হয়। স্কুলে সবাই আমরা তাকে পিন্টু বলে জানতাম, ডাকনামটাই জানা ছিল আমাদের। ভালো নাম যে কি তা কোনোদিনও টের পাইনি। সেদিন বেলগেছে গিয়ে দেখি সে এক চায়ের দোকান ফেদে বসেছে। আমাদের সেই পিন্টুটাই। দেখা মাত্র চিনতে পেরেছি, এককালে হাড়ে হাড়ে চেনাচেনি হয়ে গিয়েছিল। সে চিনেছে আমাকে। আরে আরে শিবু যে! আমাকে দেখেই সে অভ্যর্থনা জানালো। আয় আয়, বস, চা খা, অনেকদিন পরে দেখা হলো। থাকিস কোথায়? এই কলকাতাতেই। তা তোর এই চায়ের কারবার কতদিনের রে? ওর দেয়া গরম জলে নাকি চাই বলা যায় সেটাকে গলা ভিজিয়ে শুধালাম। তারপর থেকেই, সেই স্কুল ছাড়বার পর থেকেই তো। সে খবর দিল, তোরা সেই যে গান্ধী হুজুগে মেতে বন্দে মাতরম করে বেরিয়ে এলি না, চলে এলি কলকাতায়। আমিও এলাম, কিন্তু তোরা যেমন বন্দে মাতরম বলে জেলে চলে গেলি না, তারপর আমি আর তা করলুম না। আমার একটু মাথা ছিল তো, আমি বন্দে চা গরম বলে ঝাঁপিয়ে পড়লাম এই ব্যবসায়। তোদের মতো গবেট ছিলাম না তো, আমার একটু মাথা ছিল, সেটা নিশ্চয়ই মানবি তোরা। মাথা কাটিয়ে ফন্দি ফিকির করে এই দোকানটা। বিনা মূলধনে কলকাতার বুকে দোকান ফাঁদা চারটিখানি কথা না, মানতে হয় আমাকে। মাথা থাকলেই হয়, মাথা খাটিয়ে ফাঁদ পাততে জানা চাই, তাহলেই ফাঁদা যায়, বুঝেছিস? বামুনের ছেলে, ফাঁদার ব্যাপার জানি নে ভাই, নেমন্তন্ন খেতে গিয়ে ছ্যাদা বাঁধতেই শিখেছি, আমি জানাই। এই চায়ের দোকানে আমি বয় হয়ে ঢুকেছিলাম জানিস, তারপরে ক্রমে ক্রমে মাথা খাটিয়ে, সে আর কি বলবো, বলে সে নিজের পরাক্রমের কাহিনী জানায়। তাতে বোঝা যায় বয় থেকে ক্রমে মালিকের বয়স্য হয়ে ক্রমশ আরও বেশি বিশ্বাস অর্জন করে প্রায় তার ছেলের মতো দাঁড়িয়ে শেষটায় কি করে তাকে ফাঁসিয়ে এই দোকানটা সে বেমালুম হাতিয়ে নিয়েছে। তার সেই ফাঁদের পর ফাঁদ পেতে এই দোকান ফাঁদার কাহিনীটা ফেদে বসলো। তার বুদ্ধিমত্তার কাহিনী শুনে আমি তো হতবুদ্ধি, কোনো রা কাটতে পারি না। বুঝেছিস, এসব ব্যাপারে মাথা লাগে, বুদ্ধি খাটাতে হয়, বুঝলি? পুনরুক্তি করে সে। বুদ্ধি আবার অতিশয় হলে গলায় দড়ির কারণ হয়ে থাকে। প্রমাদ বাক্যে বলে নাকি অতিবুদ্ধির গলায় দড়ি, কিন্তু সেই মারাত্মক কথাটা না বলে আমি প্রবাদ বাক্যটাই বলি কেবল। হ্যাঁ, তোর মাথার কথাটা এখনো আমাদের মধ্যে প্রবাদ বাক্য হয়ে রয়েছে। এখনো তোরা আমার কথা মনে রেখেছিস? ভুলিস না তাহলে? কি করে ভুলবো? ছেলেবেলায় যা ঠকাতিস না আমাদের, তা কি কখনো ভোলা যায়? কম ঠকানটাই কি ঠকেছি তোর কাছে? সেসব তোদের মনে আছে এখনো? থাকবে না সেই সব জামাই ঠকানো প্রশ্নগুলো অবশ্য মনে নেই, তবে তুই যে ঠকাতিস তা বেশ মনে আছে। সেদিন স্কুলে একটা না একটা মুখে করে নিয়ে আসতিস, দিনের পর দিন একটানা সেই সব উদ্ভুট্টি ধাঁধা। ক্লাস শুদ্ধ ছেলে নাকাল হয়ে মরতুম, এত সব বেরুতেও তোর মাথা থেকে। বাবা, মাথা থাকা চাই রে, মাথা, বুঝলি? আস্তে আস্তে সে মাথা নাড়ে। তোদের তো আর মাথা নয়, মুড়ো। মুড়োও না বোধ হয়, মুড়োয় তবু একটু ঘি থাকে, তোদের মধ্যে সেই ঘিলুটারই অভাব। বিদ্যে তোরা দিগ্গজ হতে পারিস, কিন্তু ওই মগজ কই, সে গজগজ করে। সত্যি এমন সব অবাক করা ধাঁধা গজাতো ওর মগজে। একটা এখনো আমার মনে আছে, একদিন ক্লাসে এসে বলল, এক থালা সুপারি গুনতে নারে ব্যাপারী, বলতো কি হবে? কে বলতে পারিস বল? কি হবে দাঁড়া বলছি। সুপারিতে থালা ভর্তি কিনা, তাই ব্যাপারী গুনতে পারছে না। জবাব দিয়েছে একজন, তোর মাথা গুনতে পারছে না কে বলল? আমি বললাম, বলছে যে
গুনতে নাড়ে ব্যাপারী, তার মানে ব্যাপারীটা সুপারিগুলো গুনবার জন্য নাড়াচাড়া করছে, এই ব্যাপার তোর মুন্ডু। পিন্টু আরো হেসেছে এবার। আমাদের সুপারিনটেন্ডেন্ট বলেছে বিট্টু তোর পিন্ডি। পিন্টু শ্রাদ্ধ করে ছেড়েছে তার। আমাদের সুপারিনটেন্ডেন্ট কি থালায় থাকে নাকি? তুই তাহলে বলে দে না ভাই। তখন তাকে ধরে বসেছে সবাই। মানে কিনা এক থালা সুপারি, অর্থাৎ কিনা এক আকাশ তারা। কেউ কি তা গুনতে পারে কখনো? কোনো ব্যাপারই তা গুনতে পারে না, বাতলেছে পিন্টু। তখন কথাটার থই পেয়ে সবাই আমরা নিত্য নতুন এই রকমের যত হজবরল নিয়ে সে হাজির হতো আমাদের কাছে, করে দিত আমাদের সবাইকে। আমরা রোজ ঠকে যেতাম তার কাছে। হাড়গোড় ভাঙা দয়ের মতো হাড়ে হাড়ে শিক্ষা হতো আমাদের। লোকে ঠেকে শেখে আর ঠকে শেখে। ঠকে ঠকে ওর কাছে আমাদের শিক্ষালাভ নেহাত কম হয়নি সেকালে। সেই কথা স্মরণ করে ওকে জিজ্ঞেস করলাম, এখনো কি তুই সেই রকম সবাইকে ঠকাস, না ঠকানো ব্যবসা ছেড়ে দিয়েছিস একদম? সে কথার কোনো জবাব না দিয়ে পিন্টু শুধয়, কিরম চা খেলি তাই বল। খাসা ভদ্রতার খাতিরে বললাম আমি। দাম দিতে হবে না জেনে নেহাত অখাদ্য হলেও আরো খাসা লাগছিল বলতে। কি আজ কি আছে ওতে জানিস? জিজ্ঞেস করে সে। কি আবার? কে না জানে যেন। দুধ, চা, চিনি বলতে যায়। চিনিতে পারোনি বন্ধু, চিনি একদম নেই কো। চিনির বদলে স্যাকারিন, নেই তো একই কথা। আমি কই, কি বললি? স্যাকারিন? ওসব স্যাকরার ফ্যাকরার ধারে কাছে আমি নেই। ভেলিগুড স্রেফ। ভেলিগুড তো ভালোই রে, আমি তার সাফাই গাই। চিনির বদলে ভেলিগুড? মন্দ কি? ভেলিগুড়ের সবটাই তো ভেল, ধুলো মাটি আর চিটে গুড় মিশিয়ে বানানো। এর ভেতর গুড় কোথায়? ভেলির নামে ভেল কি বল তাহলে? আমি একটু কাষ্ঠ হাসার চেষ্টা করি। আর চায়ের মধ্যে যে দুধ খেলি তা যদি জানতিস তাহলে। জানি, তোকে বলতে হবে না। গুঁড়ো দুধ, পাউডার মিল্ক। দুধের গুঁড়ো রহস্যটাই যে আমার অজানা নয় তা ওকে জানিয়ে দিই। খাঁটি দুধ কেউ খেতে পায় একালে? খেলে সেই বাছুরি যা খায়। দুইবার মুখে এক আধ ঠোক খেতে পারে বেচারা, দুয়ে দুয়ে চার হয় না। সেই চার ওই বাছুরকে গোড়ায় না দিলে তার মা দুধ দেবার চার দেখা যায় না। কি কথার থেকে কোন কথায় এনে ফেললি তুই? কোনো যদি তার মাথা মুন্ডু থাকে। একটু আগে মাথার ওপর যে কটাক্ষপাত সে করেছিল, এখন আমার কথার ওপরে সে তাই করে বসে। দুধের পাউডার থেকে সবাই আজকাল দুধ বানায় বলে দুগ্ধ জগতের আমূল পরিবর্তনের তত্ত্ব আমি প্রকাশ করতে যাই। সে আদৌ কোনো আমল দেয় না আমার কথা। বলে যে ধূর্তর আমুল ফামুল না, ভালো দুধের পাউডার খাঁটি দুধের মতোই ভালো, তেমনি উপকারী এসব তত্ত্ব আমি জানি। কিন্তু আমার দুধে ও কোনোটাই নেই ভায়া। চকের গুঁড়ো বৎস, স্রেফ চকের গুঁড়ো। সে চক দিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখতিস না, তাই। দুধটা হাতে নিয়ে পরখ করে দেখ না, বুঝবি তাহলে। যা দিয়ে আমার হাতে করি হয়েছিল তাকে আর আমি হাতে ধরি না। সমূহ অভিজ্ঞতার আমূল উৎপাটনে, তার দুধের মূল্যোদ্ঘাটনে আমার তাক লাগে, বিস্ময়ের থই পাই না। ও তাই বুঝি? তাই তোর চায়ের এমন চাকচিক্য, অবাক হয়ে তাকাই। আর তোর চেহারাটাও এমন চকচকে। চকের এই চা খেয়েই বোধ হয় তোর এই চকলেট চা। হ্যাঁ, এই চক থেকেই বলেই না আমার চায়ের এমন খোলতাই। নিজের চেহারার বিষয়ে আমি কিছু বলতে চাই না। সে ফাঁস করে, হাতে নিয়ে দেখলি না দুধটাকে? আমার হাতে তার দুধ ধরিয়ে নিজের হাত সাফাই দেখাবার জন্য হাঁসফাঁস করে আরো। দুধটাকে হাতে নাতে ধরবার কোনো দরকার ছিল না। দেখেই বোঝা গেল, যদিও চোখে দেখে মোটেই টের পায়নি, এমন চৌখস দুধ চকের না হয়ে যায় না। সে কথা বলতে চকখড়ির এই চা খেয়ে এখন গায়ে না খড়ি ওঠে, সেই ভয় হয় আমার। আর চাটি যে খেলি তা কি বল দেখি? দুধ চিনির সঙ্গে এই চেনা চিনির পর আবার চায়ের বাবদেও চাটি রয়েছে নাকি? কপি পাতা সেদ্ধ, সে আর বলতে হবে না। বলে দিই আমি এক কথায়, একেবারে নির্দ্বিধায়। কপি পাতা সেদ্ধ হলে তো পদে ছিল, কিন্তু অন্য আপদের ইশারা দেয়। সে তো উপাদেয় জিনিস ভাই, ভিটামিনে ভর্তি। মোটেই তা নয় দোস্ত, তার চেয়েও জবর জিনিস। তার জবরদস্তি প্রকাশ পায় ওসব লতাপাতার ধারে কাছেই না। জুতো, আস্ত জুতো। জুতো শুনে চমকে উঠি। চাইল্ড লিকারের ট্যানিন নামে যে অ্যাসিড থাকে জানি,
তা আবার চামড়াতেও আছে নাকি? তবে সে নাম মাত্র। তাই বলেই কি কেউ নিজের চায়ের এমন বদনাম দেয়? ট্যাংরার দিকে চামড়ার কারখানা আছে জানিস তো, বলতে থাকে সে। সেখানে চামড়ার যেসব ঝর্তি পড়তি বাদ যায়, তাই কুড়িয়ে কুচি কুচি করে চায়ের সঙ্গে ভেজাল দেওয়া হয়। দেখে দুটোর ভেতর একটুও তুই ফারাক পাবি না। আর তাতে চায়ের লিকার এমন চমৎকার হয়, আর রংটাও এমন খোলে যে কি বলবো। আর খেতেও হয় তেমনিতর খাসা। চায়ের মতো মুখ্য বস্তু যে মুখের মতো জুতো হয়ে দাঁড়াবে তা কোনোদিন ভাবিনি। ভাবতে গিয়ে সারা হই, সারা গা ঘিন ঘিন করে। দোকানের দেওয়ালে লটকানো আয়নায় দেখি যে সত্যি যথার্থই জুতোর মতন মুখ করে বসে আছি। নিজেকে তেমন জুৎসই দেখাচ্ছে না কেমন। এমন সময় মুষ্ক মতন একটা লোক ঢুকলো এসে দোকানে। সন্ডা মার্কা চেহারা, গুন্ডা মার্কা হাব ভাব। এসেই জিজ্ঞেস করলো, জনার্দন আছে? কি চাই বলুন? এগিয়ে গেল পিন্টু। চা দেবো আপনাকে? চা চাই না, তোমাকে শিক্ষা দিতে চাই, বলে সে এক ঘুষি ঠুকলে চায়ের টেবিলে। সেই ঘুষির ধাক্কায় টেবিলের ওপরকার পেয়ালা পিরিচগুলো ঝনঝন করে উঠল সব। তারপরেই সে গলার কলার পাকড়ালো পিন্টু ওরফে জনার্দনের। এক থাপ্পড় লাগালো আর গালের ওপর, এবং জনার্দন কিছু বলার আগেই, এবং প্রভু যীশুখ্রিস্টের সদুপদেশ, তোমরা এক গালে কেহ মারিলে তাহাকে অপর গালও ফিরাইয়া দাও, তা পালন করিবার সদিচ্ছা তার না থাকলেও সেই মারের চোটেই বিনা চেষ্টাতেই আপনার থেকে তার গাল ঘুরে গেছিল। তখন সেই লোকটা আর এক চর কষালো তার অপর গালে। চাপটের দাপটে সে গাল ঘুরে গিয়ে অন্য গালটি ঘুরে এলে তার ওপরেও বসালো বেশ আর একখানা। তারপর ডান গালে আর বা গালে তার চর চাপট চলতে লাগলো অবিশ্রাম। ব্যাডমিন্টন খেলায় গুড রিটার্ন হলে যেমন ধারাটা হয়ে থাকে তেমনি। এমনই কি তার চেয়েও খারাপ। ওয়ার্স মিন্টন না বলে এটাকে আমি ওয়ার্স মিন্টন বলতে পারি, আর মিন্টন না বলে 3 টন বলা যায়। 82 শিক্ষার তুলনায় থাপ্পড়গুলোর ওজন বিবেচনা করলে। গালের চূড়ান্ত করে সে এক ঘুষি লাগালো তার বগলের তলায়। তার পাজরায় ঝাড়লো এক ঘুষো। তারপরে তাকে ঘুরিয়ে নিয়ে তার পশ্চাতে দিল এক শুট, তার গোল পোস্টে লম্বা একখানা। এই শুটটাই কোণঠাসা করলো জনার্দন। এক শুটেই সে শুট করে তার চেয়ার টেবিল সব টপকে গেল দোকানের কান ঘেঁষে কোণে গিয়ে আশ্রে পড়ল। কোণে ঠেস দিয়ে কোণঠাসা হয়ে রইল বেহুশ হয়ে। তারপর সেই মুষ্ঠ লোকটা ফিরে তাকালো আমার দিকে। আমরা চাপাই সবাই নিরুপায়ের মতো দেখছিলাম সব। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চাইল সে। কারো কিছু বলবার আছে? গর্জালো সে। বলা বাহুল্য, তেমন বলবত্তা আমাদের কারুরই ছিল না। তার ওই কারুকাজ দেখার পর কথা কয় সাধ্যকার। সে উচ্চবাচ্য না করেই সবাই আমরা চুপচাপ রইলাম। সেই কর্নার কিকের পর আর কোনো গোল হবার সম্ভাবনা না দেখে লোকটা চলে গেল 2 মিনিটে খতম করে দিয়ে। যাবার সময় বলে গেল, বলে কি না যে মোহনবাগান হারবে, এত বড় কথা? এমন বুকের পাটা জনার্দনের! জানে না যে মোহনবাগানের সাপোর্টার আমি এই পাড়ায় থাকি। সে চলে গেলে মুখ খুলল পিন্টু, চোখ পিটপিট করে। কিরকম ঠকালাম লোকটাকে দেখলি তো? যা ঠকাটা না ঠকিয়েছে ওকে, টেরও পায়নি সে। এমন ঠকে গেল যে। ঠকালি তুই? শুনে আমি হতবাক হই। ঠকে গেল সে না ঠুকে গেল তোকে? ঠুকে গেল তো বই গেল আমার। আমাকে তো সে ধরতেও পারেনি। সে এমনটা ঠকেছে তাও সে জানতে পারেনি, পারবেও না কোনোদিন। এমন তাকে ঠকিয়েছি না, জনার্দনকে সে ধরতেও পারেনি। মারা দূরে থাক। জনার্দন যে কেটা আমি 7 জন্মেও জানি না। জনার্দন ভেবে পিটিয়ে গেল আমাকে। আমি তো জনার্দন নই আর। যা ঠকানটা সে ঠকে গেল না।